আস্তে আস্তে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ছে। কয়েকদিন পরে রাতের দিকে বুঝতে পারা যাবে যে ঠান্ডার প্রকট কতটা। এবার সচরাচর যেটা আমরা দেখে থাকি যে এই সিজন পরিবর্তন, অর্থাৎ দুর্গাপুজো কালী পুজোর পর দেখা যায় যে সিজন পরিবর্তন হয় এবং এই সময় অনেক ইনফেকশন মানে অনেক সংক্রমণ আমরা দেখতে পাই। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই বিভিন্ন রকম জ্বর জ্বালা থেকে শুরু করে অনেক কিছুই। এই সিজন চেঞ্জে যে ইনফেকশন, এই সিজন চেঞ্জে ইনফেকশন নিয়েই আজকে আমরা আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুমন পোদ্দারকে। নমস্কার, আমি ডক্টর সুমন পোদ্দার, অ্যাসোসিয়েট প্রফেসর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা। আজকের বিষয় এই সময়টাতে আমরা বিশেষ করে ইদানিংকালে পাচ্ছি প্রচুর পাচ্ছি। ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, তার ভেতরে H1N1 যেমন আছে, নানা রকম ইনফ্লুয়েঞ্জা এর নানা রকম ভ্যারাইটি এখন পাওয়া যাচ্ছে। খুব রেয়ারলি হলো একটা দুটো হয়তো ইনফ্লুয়েঞ্জা বিও আমরা পেলাম। তো মোদ্দা কথা ফ্লু। এছাড়াও কিছুদিন আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত ভ্রুকুটি দেখাচ্ছিল অ্যাডেনোভাইরাস। তাদের ফ্যারিঙ্গো কনজাংটাইভাল ফিভার বা তার থেকে একটু বেশি অনেক সময় হয়, সেই অ্যাডেনোভাইরাসেরও কিন্তু আমরা এখনও পাচ্ছি। একদম ছোট বাচ্চা। এবার যদি আমি একটু নিচের দিকটা ভাবি, মানে বুকের দিকে, তাহলে সেক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার চান্স এই সময়টা বাড়ে। ভাইরাল নিউমোনিয়া বাচ্চাদের সব থেকে বেশি কমন, তার মধ্যেও চলে আসে ফ্লু আর অ্যাডেনোভাইরাস তো বটেই, কিন্তু একদম ছোট বাচ্চা যারা প্রি টার্ম, হয়তো লো বার্থ ওয়েট, তাদের ক্ষেত্রে বিশেষ করে 1 বছরের নিচে RSV বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, সেটাও কিন্তু আমরা মাঝে মাঝে একটু ওঠানামা আমরা পাচ্ছি। মূলত যে সিজনাল যে ভাইরালগুলো, তার ভেতরে ফ্লু আর অ্যাডেনো কিছুটা, এটাই মেইনলি পাচ্ছি। স্ক্রাব টাইফাস হচ্ছে একটা মাইট বা এক ধরনের মাকড়, সেটার কামড় থেকে হয়। এবার সেটা হচ্ছে জীবাণুটার নাম হচ্ছে ওরিয়েনশিয়া শুশুকামুশি, গালভরা নাম, অত জেনে লাভ নেই, কিন্তু জিনিসটা হয় হচ্ছে একটা মাকড় থেকে। তাহলে মাকড় এগুলো বা এই যে মাইটস, এগুলো বাড়ে কিভাবে? বর্ষাতে চারদিকে ঝোপঝাড় প্রচুর বাড়তে থাকে, সেখানে এই মাইটসের উপদ্রব বাড়তে থাকে। আমরা যদি এই বাড়ির বাইরের আশেপাশের ঝোপ জঙ্গলগুলোকে যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে এটা একটু কমে। আমার বাড়ির যে জাজিম, সেই তোষক, তার মধ্যে কিন্তু এটা চলে আসতে পারে। কিভাবে আসবে? আমরা হয়তো বাড়ির বাইরে গেছি, আমাদের সাথে সাথেই জীবাণুটা আসলো, এসে আমি হয়তো সোফায় বসলাম হাত পা না ধুয়ে, সেখানে কিন্তু ওটা রয়ে গেল। পরে যখন আমার বাড়ির খুদের সদস্যটি ওখানে গিয়ে বসছে বা খেলছে, বা আমি হয়তো সেখানে গিয়ে যখন আরাম করে হয়তো বসছি, তখন আমার কোনো খোলা জায়গায় বা ফোল্ডস এরিয়াগুলোতে সেই মাকড়টি কামড়ালো এবং সেখান থেকে জীবাণুটা ছড়িয়ে গেল। আর একটা খুব কমন সোর্স হচ্ছে আমাদের বাড়ির প্রিয় পোষ্যরা। তারা মাঠে ঘাটে তাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজকর্মগুলো করতে যখন যাচ্ছে, তখন সেখান থেকে যখন ফিরছে, তারা কিন্তু তাদের লোমের সাথে, বডির সাথে নিয়ে আসছে, নিয়ে এসে সে কিন্তু এই বাড়িতে সেটেল করিয়ে দিল। সেখানে এই মাকড় বা এই মাইটস, তারা কিন্তু ওখানে বসে গেল। পরে সুযোগ মতো তারা কিন্তু আমাদেরকে বাইট করলো, সেখান থেকে আমাদের শরীরে ছড়িয়ে গেল স্ক্রাব টাইফাস। স্ক্রাব টাইফাস মানে স্ক্রাবের জ্বর। এক্ষেত্রে মেইনলি ক্লাসিক্যাল হচ্ছে ফিভার, র্যাশ এবং লিম্ফ নোড বা গ্ল্যান্ড ফুলে যাবে। কিন্তু সবসময় ক্লাসিক্যাল পিকচার আমরা পাই না, কখনো কখনো কিছু অ্যাটিপিক্যাল পিকচারও হয়। যেমন দেখা যায় হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো এনকেফালোপ্যাথি মানে অল্টার সেন্সোরিয়াম, হঠাৎ করে দেখা গেলো হাই জ্বর, সেখান থেকে তার জ্ঞান ঠিকমতো থাকছে না, ঠিকমতো কথা বলতে পারছে না, অসংলগ্ন কথা বলছে, তো সেটা অনেক সময় হয়। অনেক সময় দেখা যায় যে নিউমোনিয়ার কিছু ভ্যারিয়েশন সেভাবে প্রেজেন্ট করছে। কখনো দেখা গেল পেটটা ফুলতে শুরু করেছে, দেখা গেল লিভারের ভেতরে লিভারে চাপ পড়েছে, দেখা গেল তার কারণ হচ্ছে স্ক্রাবের জীবাণু। তো স্ক্রাব এমন একটা জীবাণু যেটা কিন্তু বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে পারে। টাইমলি ট্রিটমেন্ট সেটা খুব জরুরি। এবার টাইমলি ট্রিটমেন্ট মানে আমার একটু জ্বর হলো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলো, সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে সব কিছু ব্যবস্থা করতে হবে, সেটা কিন্তু নয়। যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, ইউরিন যদি ঠিক থাকে, কালার ভলিউম, গায়ে কোনো র্যাশ না বেরোয়, শ্বাসকষ্ট না হয়, তাহলে 1 থেকে 2 দিন আপনি জ্বর কীরকম চলছে সেটা মাপুন, লিখুন এবং একটু ওয়েট করুন। তাতে যদি উন্নতি না হচ্ছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করুন। আর খাওয়া দাওয়ার দিক থেকে
ফ্রেশ যা কিছু ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবল, সেটা সবসময়ই বেটার। তো সেগুলোকে একটু মেনে চলতে পারলেই হবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তাহলে আটকাবো কি করে? আটকানোর প্রথম উপায় হচ্ছে একটা হচ্ছে প্রতিষেধক, মানে টিকা। যেমন নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনের টিকা, যেটা কমনলি লোকে নিউমোনিয়ার টিকা বলে, সেটা যেন প্রত্যেকটি বাচ্চার ঠিকমতো দেওয়া থাকে। প্রত্যেক বছর বছর ফ্লুয়ের টিকা দেওয়া যায়, সেই ফ্লুয়ের টিকা যেন টাইমলি আমরা নিয়ে থাকি। তো এইগুলো গেল একদিকে, যেটা আমরা ওষুধের দিকে প্রিভেনশন। এছাড়া করতে পারি কি, আমাদের কিছু আচরণগত বা পরিবেশগত প্রিভেনশন। কি করতে পারি? আমি যা কিছু খাবো, খোলা জায়গার জিনিস খাবো না, বাড়ির বাইরের খাবার খাবো না, বাচ্চাকেও সেটা দেবো না। এবং যে জলটা আমি খাচ্ছি সেটা যেন আমি ফুটিয়ে খাই। 20 মিনিটস বয়লিং স্টেজ, তারপর রেখে দিলাম, যা থিতিয়ে পড়ে গেল ওপর থেকে জলটা ঢেলে নিলাম। সেভাবেই আমরা যেন সেই জলটা যেন ঠিকমতো খাই, তাহলে আমার পেটের সমস্যা অনেকাংশে কমবে। চানের জল, মুখ ধোয়া জল যেন বাচ্চা ভুল করে খেয়ে না ফেলে, সেটা একটু কেয়ারফুল থাকলে ভালো। এটা গেল পেটের রিলেটেড। নেক্সট থাকলো হচ্ছে শ্বাসের রিলেটেড, মানে আমার যাতে এয়ারবর্ন, অ্যারোজল যেটা যে অসুখগুলো সেই ভাইরাল ইনফেকশনগুলোতে না ছড়ায়, তার জন্য কি দরকার? ক্রাউডেড এরিয়া আমরা এড়িয়ে চলবো। অযথা কোনো রকম যে পার্টি করা বা যা, তা বলে কি বাড়ির বাইরে যাবো না? নিশ্চয়ই যাব, কিন্তু একটু বুঝে। যখন দেখবো চারদিকে পরিবেশে অনেক বেশি হাঁচি কাশি জ্বর হচ্ছে, সেই সময়টাতে একটু গার্ডেড হয়ে যাব। তারপরে আবার তো সারা জীবন তো পড়েই রইল, তখন তো যেতেই পারি। তো নেক্সট এছাড়া করতে পারি কি, যদি কারো কোনো বাচ্চা যদি অ্যাফেক্টেড হয়েছে, তাকে সেটা চেপে চুপে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো না, কারণ স্কুলে গিয়ে সে কিন্তু আরও 5 জনকে ছড়িয়ে আসবে। তাই সে সুস্থ হোক, তার জন্যও জরুরি। সুস্থ হতেও রেস্ট নেওয়া জরুরি ভাইরাল ইনফেকশনে, সেটাও যেমন জরুরি, সেরকম অন্যের যাতে না ছড়ায় সেটাও জরুরি। ইদানিংকালে অনেক অসুখের মধ্যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, সেটাও কিন্তু ইদানিংকালে আমরা পাচ্ছি, সেটাও এইভাবেই ঢোকে। তো এয়ারবর্ন আর কীভাবে? কাফ এটিকেট। বাচ্চাদের আমরা যদি ছোটোবেলা থেকেই শেখাই, যখনই আমি কাশবে, সে কাশির সময় নিজের স্লিভসে এভাবে কাশো, তো সেটা হলে সবসময় কিন্তু বেটার। হ্যান্ড হাইজিন, যখন আমি খাচ্ছি বা যখন আমি হয়তো নিজের চোখের জলে নাকের জলে হচ্ছি, তখন সেক্ষেত্রে বারবার নাকে মুখে হাত দেওয়াটা থেকে বিরত থাকার চেষ্টা করব, এবং বাচ্চাকে সেটা বলার চেষ্টা করব যতটা সম্ভব যেন চোখে মুখে হাত না দেয়। একটু বড় বাচ্চা যদি হয়, তার যদি কোনো রেসপিরেটরি সিমটম দেখা যায়, সে কিন্তু মাস্ক ইউজ করতে পারে। একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে 5-7 বছর বয়সের উপরে, সেটাও কিন্তু যদি সম্ভব হয় আমরা করতে পারি, সেরকম যদি হয়। তো এইগুলো গেল হচ্ছে আর একটা দিকের প্রিভেনশন, যেখানে এয়ারবোর্ন যে ডিজিজগুলো। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুমন পোদ্দারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এরকম ধরনের আরও বিভিন্ন সময়োপযোগী পরামর্শ নিতে বা পেতে আপনি দেখতে থাকুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি। এবং আপনাদের যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় বা কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কোথা থেকে লিখছেন অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব চিকিৎসকদের কাছ থেকে আপনার প্রশ্নের ভিত্তিতে তাদের উত্তর ভিডিওর মাধ্যমেই প্রকাশিত করার। আর যেতে যেতে বলে যাব, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করুন যত বেশি পারেন, কারণ আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু সচেতনতা গড়ে তোলা যাবে না। তাই সচেতনতা গড়ে তুলতে অবশ্যই আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন। আর মেডিটিপস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না, তাই সাবস্ক্রাইব করে রেখে যে পাশে যে বেল আইকনটি আছে, বেল আইকনটিকে প্রেস করে রাখুন, করে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।